কে অতিরিক্ত মানে সুন্দর সুন্দর কেন তোমরা নিজের আগে পড়ে লিয়েছে ওটা দ্বিতীয় পত্র বই না দাও। প্রত্যেকটা টপিক একবার একবার করে আলোচনা করে সামনের দিকে যাব, যে 3-4 দিন লাগে। দেখো তো এটা, দেখো লেখো, কোনো কথা হবে না, ওইসব নাই। আগে হচ্ছে কণিকের মানে সংজ্ঞা, সংজ্ঞা থেকে কি কি প্রশ্ন হয় দেখো। কথা বলো না, কথা বলে দেবো কানের উপর। কিন্তু সংজ্ঞা একটা ইকুয়েশন থেকে, একটা এমনি মানে চিত্র থেকে আর কি। আগে এটার কথা তো মনে আছে, এটা কতবার লেখাবো? এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা ইকুয়াল টু কি 0। এটা সাধারণ দ্বিঘাত সমীকরণ না? আচ্ছা, এই সাধারণ দ্বিঘাত সমীকরণের একটা নিশ্চয়ক আছে। নিশ্চয়কটার কথা মনে আছে? এদিকে gfc, এদিকেও gfc, ahb, এখানে ahb। এই নির্ণায়কের মান 0 হওয়া যাবে না। সর্বপ্রথম কথা এটা, 0 হওয়া যাবে না। তারপরে যদি 0 না হয়, h স্কোয়ার ইকুয়াল টু যদি ab হয় তাহলে পরাবৃত্ত। 2 নম্বর হচ্ছে h স্কোয়ার লেস দেন ab হলে উপবৃত্ত। 3 নম্বর কথা হচ্ছে h স্কোয়ার গ্রেটার দেন ab হলে অধিবৃত্ত। কথা তো এটা ছিল, তাই না বাবা? h স্কোয়ার ইকুয়াল টু ab হলে পরাবৃত্ত, আবার h স্কোয়ার লেস দেন ab হলে উপবৃত্ত, আর h স্কোয়ার গ্রেটার দেন ab হলে অধিবৃত্ত। ঠিক আছে? এখন বলো, আমি যদি এখন তোমাকে বলি xy দিলাম আর কি, -2x - 3y + 6 = 0। ওকে, এটা একটা সমীকরণ দিলাম, বললাম যে এটা কিসের সমীকরণ। ঠিক আছে? দেখো এখানে h এর মান কত? h এর মান এখানে হাফ, xy এর সহগ হচ্ছে 2h, কিন্তু আমি দিয়েছি কত এখানে? 1xy। এর মান 0, b এর মানও, তাহলে h স্কোয়ার আর ab এর ভিতরের সম্পর্ক এটা, এটা কি হওয়া উচিত তাহলে? এটা অধিবৃত্ত না, এটা এক জোড়া সরল লেখা দিয়েছি। ঠিক আছে? এখানে একটা গ্যাপ দিয়েছি আসলে। ঠিক আছে? গ্যাপ হচ্ছে যে এখানে দেখো xy সম্বলিতই কিন্তু রাশি দেওয়া আছে, রাইট? তখন এটা যে সরল লেখা হবে, দুইটা সরল লেখা মাথায় রাখবা, দুটা সরল লেখার ইকুয়েশন যদি গুণ করি, সেখানে xy সম্বলিত পদ থাকে, x এর পদ থাকতে পারে, y এর পদ থাকতে পারে, কখনোই x স্কোয়ারের পদ থাকে না, y স্কোয়ারের পদ থাকে না, রাইট? তাহলে একটা সমীকরণ অ্যানালাইসিস করার সময় যদি xy সম্বলিত পদ থাকে, তখন সেটা সরল লেখা হওয়ার সম্ভাবনা থাকে। যদি তুমি এটাকে রূপান্তর করতে পারো এরকমভাবে যে যেমন 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 দেখো এখান থেকে কী কমন নেওয়া যায়, যদি উৎপাদকে রূপান্তর করতে পারো তাহলেই সেটা সরল লেখা। যদি উৎপাদকে রূপান্তর করা না যায়, সেটা অধিবৃত্ত হবে। ওকে, x যদি এখানে কমন নেই রে বাবা, তাহলে কি হবে এখানে বলো তো? y - 2 আর -3 কমন নিলে y - 2 = আসলে 0। তার মানে কি x - 3 * y - 2 = 0। তাহলে অ্যাকচুয়ালি এখানে এক জোড়া সরল লেখার গুণফল আছে না বলো তো? তার মানে কি x - 3 = 0, y - 2 = এখানে অ্যাকচুয়ালি এক জোড়া সরল লেখা আছে। ঠিক তো? তাহলে এই সমীকরণ দেখে আমি কিন্তু ওইটা দিয়ে চেক করলেও পারতাম। ওই যে দেখো, ওই নির্ণায়কটা দিয়ে, ওই নির্ণায়কটার মান 0 আসতো আসলে। ওই নির্ণায়কটার মান যদি 0 হয়, তাহলে এক জোড়া সরল লেখা হবে।
আর যদি 0 না হয় তবেই এটা অধিবৃত্ত হবে, যদি xy সম্বলিত পদ সেখানে থাকে। ওকে, সেটা অধিবৃত্ত হবে, মনে থাকবে নি। এবং এইচ স্কোয়ার লেস দেন কি হবে তখন? দেখো এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি হয়েছে, সেটাকে আমরা অধিবৃত্ত হঠাৎ করে বলতে পারবো না। এখানে এটা আসলে একজোড়া সরলরেখা, এটা মাথায় রাখিও। আচ্ছা, এইচ স্কোয়ার ইকুয়াল টু যখন এবি, তখন সেটা কি পরাবৃত্ত। তাহলে ব্যাপারটা এরকম যে মনে করো এক্স স্কোয়ার প্লাস বলবো 6xy প্লাস 9y স্কোয়ার, ঠিক আছে, প্লাস সামথিং সামথিং লাইক দ্যাট। এখানে দেখো এটা পরাবৃত্ত না উপবৃত্ত না অধিবৃত্ত? তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে ডেল ইকুয়াল 0 হয় নাকি 0 হয় না। তাহলে এখানে ডেল নট ইকুয়াল টু 0 এমন কিছু মান দেওয়া আছে, ডেল নট ইকুয়াল 0। ওকে, ধরে নিলাম এটা। এখানে এইচ এর মান কত বলো না প্লিজ? 3, এর মান, বি এর মান, বি এর মান 9। তাহলে এইচ স্কোয়ার কত, এ বি কত, 9। এটা পরাবৃত্ত, রাইট? তো এই সাধারণ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে গেটটা খুলে রাখে, আসতে সেকেন্ডে এসি চলছে। এই যে এই তিনটা পদকে বলা হয় দ্বিঘাত সম্বলিত পদ। দ্বিঘাত সম্বলিত পদ, যে পদগুলোতে এক্স আর ওয়াই এর পাওয়ারের সমষ্টি 2 হয় সেটাকে বলা হয় দ্বিঘাত সম্বলিত পদ। এক্স আর ওয়াই এর পাওয়ারের যোগফল হবে 2। এই পদে এক্স আর ওয়াই এর পাওয়ারের যোগফল কত? 2। এখানে এক্স আর ওয়াই এর পাওয়ারের যোগফল কত? এখানে এক্স আর ওয়াই এর পাওয়ারের যোগফল কত? এগুলোকে বলা হয় দ্বিঘাত সম্বলিত পদ। ওকে, এখন দ্বিঘাত মানে সম্বলিত পদ সময়ের সমষ্টি যদি একটা পূর্ণ বর্গ রাশি হয় তবে সেটা পরাবৃত্ত হবে। যদি সেটা পূর্ণ বর্গ রাশি হয় তবে সেটা পরাবৃত্ত। যেমন দেখো এই রাশিটা কিন্তু x প্লাস 3y হোল স্কোয়ার, মিথ্যা কথা বললাম। তার মানে দ্বিঘাত সম্বলিত পদসমূহ কি তৈরি করে? পূর্ণবর্গ। এটা একটা এমসিকিউ আসে। সাধারণ দ্বিঘাত সমীকরণে x এবং y এর দ্বিঘাত সম্বলিত পদসমূহের সমষ্টি পূর্ণবর্গ রাশি হলে সেটা কি নির্দেশ করে? সেটা পরাবৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে এটা পরাবৃত্ত। তাহলে সমীকরণ থেকে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এটা তোমরা বলতে পারবা অন্তত। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় ঘটনা, দ্বিতীয় টপিক। তাহলে ফার্স্ট টপিক হচ্ছে ইকুয়েশনের বর্ণনা দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিতীয় টপিক হচ্ছে সংজ্ঞাতে, মানে বেসিক সংজ্ঞা, যেটা বেসিক ডেফিনেশন থেকে তোমরা জানো যে এস যদি উপকেন্দ্র হয়, এস যদি উপকেন্দ্র হয় আর পি হচ্ছে চলমান বিন্দু, এটা তোমরা জানো, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আর পিএমটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পি অফ এক্স ওয়াই টু নিয়ামক বা ডাইরেক্ট্রিক্স, রাইট? তাহলে পিএম হচ্ছে পি অফ এক্স ওয়াই হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, তাই তো? আমি প্রত্যেকটা জিনিস একটু একটু টাচ করে যাচ্ছি, হ্যাঁ, এগুলো নিয়ে বেশি সময় নেব না। দ্বিকাক্ষের লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব, তার মানে আচ্ছা উপকেন্দ্র যদি দেওয়া থাকে আর দ্বিকাক্ষ যেহেতু পি অফ এক্স ওয়াই থেকে লম্ব দূরত্ব, এই টার্মটা আমার দরকার, পিএম মানে যে জিনিসটা সেটা দরকার। সুতরাং আমার যদি একটা কনিকের সমীকরণ নির্ণয় করতে হয়, উপকেন্দ্র লাগে, দ্বিকাক্ষ লাগে, এবং আমরা জানি কনিকের সংজ্ঞা ছিল এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম। এর পরিচয় কি? উৎকেন্দ্রিকতা। এটা তোমরা খুব ভালোভাবেই জানো, রাইট? এটা তো একটা ধ্রুবক আসলে, রাইট? এখন আমার অনেক সময় এখান থেকে এমসিকিউ আসে এই জিনিসটা, যেমন এই জিনিসটা যদি অ্যানালাইসিস করি যে এসপি বাই পিএম এটা ইকুয়াল টু ধ্রুবক, দ্যাট ইজ ই, তাই কিনা বলো?
এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ই এর মান অনেক সময় দেওয়া থাকতেও পারে নাও পারে। ই এর মান বের করার মতো ক্লু দেওয়া থাকবে, বিভিন্নভাবে ই এর মান বের করার মতো ক্লু দেওয়া থাকে। তার মানে কি একটা নির্দিষ্ট বিন্দু হতে কোন চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দু থেকে একটা নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা কি হবে? ধ্রুবক হবে। সেই ধ্রুবক সংখ্যাটাই তো ই, তাই কিনা? এখন তোমাকে বললাম লেখো একটি কণিকের উপকেন্দ্র 2, 3 উপবৃত্তস্থ একটি বিন্দু 5, 7 এবং দ্বিকাক্ষের সমীকরণ 3x + 4y - 3 = 0। ওকে, কণিকটি শনাক্ত করো। প্রশ্ন হচ্ছে এইটা কে লিখেছি? তো পরিস্থিতি বলেছি তো, উপবৃত্তস্থ না, ভুল বলেছি। উপবৃত্ত হবে না, এটা অধিবৃত্ত হবে, মানে কণিকস্থ আর কি, ওটা বলতে হতো। কণিকস্থ একটি বিন্দু, কণিকটি শনাক্ত করো। তুমি সমীকরণ লিখলে কেন? আমি বললাম শনাক্ত করো, এই বেটি চল তো মুরব্বি মানে না। তাহলে কণিকটি শনাক্ত করো। ওকে, এটা শনাক্ত করতে হলে তুমি SP/PM বের করবা। SP/PM বের করার মতো ক্লু দেওয়া আছে কিনা? এখানে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে, এস দেওয়া আছে। এস কত? 2, 3। কণিকস্থ বিন্দু মানে পি বিন্দু, সেটা কত? 5, 7। এবারে দ্বিকাক্ষ দেওয়া আছে, দ্বিকাক্ষ কত? 3x + 4y - 3 = 0। ঠিক আছে, এখন আসো এসপি নির্ণয় করা যাবে কিনা, পিএম নির্ণয় করা যাবে কিনা। পিএম মানে পি থেকে এর লম্ব দূরত্ব। অনাগো কি কাহিনী ঘটেছে এখানে? তাহলে এসপি মানে কি বলতো? এসপি মানে মনে হয় 5 আসবে, একবার লিখলাম। এবার পিএম মানে 3, 5, 15 + 4, 7, 28 - 3 /√3² + 4²। তাহলে 43 থেকে 3 বাদ দিলে 40/5 মানে এটা উপবৃত্তে হবে। ঠিক আছে, আমি মনে করি 2, 3 থেকে লম্ব দূরত্ব হিসাব করেছি। তো যাই হোক, তাহলে এটা কিসের সমীকরণ? SP/PM। SP/PM এর মান 1 এর থেকে ছোট কিনা, তার মানে SP/PM তাহলে এটা = 5/8, যা কিনা 1 এর থেকে ছোট। সুতরাং এটা উপবৃত্ত। এভাবে শনাক্ত করে দিতে হবে, এবং এটাই প্রিলিতে আসার মতো প্রশ্ন কিন্তু এগুলো। ঠিক আছে, এবং তোমাকে বলবেই ওই কণিকটির উৎকেন্দ্রিকতা কত, জাস্ট এটা বলবে। কতজন পারবে না উৎকেন্দ্রিকতা খোঁজার জন্য? তোরা এ আর বি খুঁজে বেড়াই খালি। মানে ঘটনা এটাই না যে এ আর বি বের না জানলে ওরা উৎকেন্দ্রিকতা বের করতে পারে না। কতজন আছে আমাদের দেশে, ঠিক আছে? অথচ এটা তো বেসিক জিনিস থেকে এর মান বের করা, যে আমার কণিকের উপরস্থ একটা বিন্দু যদি দেওয়াই থাকে, দ্বিকাক্ষ যদি দেওয়াই থাকে, আর উপকেন্দ্র যদি দেওয়াই থাকে, তাদের সমস্যা কোথায়? তোমার সমস্যা আছে। তাহলে কণিকটি হচ্ছে উপবৃত্ত। এইটা রিটেনে আসলেও তোমার আসবে এরকম ভাবে যে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, কণিকটি শনাক্ত করো এবং কণিকটির সমীকরণ নির্ণয় করো। রিটেনে যদি আসে শনাক্ত পর্যন্ত আসবে না, কণিকটি সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তখন তোমরা এই অঙ্কটা করবা এরকম ভাবে। এটা দিবা P', এই বিন্দুটা। এই উৎকেন্দ্রিকতা বের করার কোনো প্রয়োজন নাই। এটা দিবা P', আর একটা নিবা P(xy)। ঠিক আছে,
তখন লিখবা কি কনিকটির সমীকরণ, কারণ আমরা জানি কনিকের সংজ্ঞাই হচ্ছে এটা যে একটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব, চলমান বিন্দুটি হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক। তার মানে এসপি বাই পিএম ইকুয়াল টু এসপি প্রাইম বাই পি প্রাইম এম প্রাইম। ঘটনা সঠিক কিনা বলো? তাহলে আমি বলতে পারি এসপি বাই পিএম এর অনুপাতও যা আসবে এটাও উপরস্থ বিন্দু, পি বিন্দুটাও তো উপরস্থ, আবার পি প্রাইমটাও কি। সো দিস ইকুয়াল টু এসপি প্রাইম ডিভাইডেড বাই পি প্রাইম এম প্রাইম দিও, এম না পি প্রাইম এম প্রাইম। এসপি বাই পি এম কে তো আলাদা করে লিখেছি না, আজব কাহিনী। এটা মনে করো কনিক, এটা দ্বিকাক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে এস, এসপি বাই পি এম, এসপি প্রাইম বাই পি এম। ও এম কি এখানে ও এম থাকবে রে পাগলা? এটা সত্য, এটা লিখতে পারবা না, তখন আর উৎকেন্দ্রিকতা বের করার দরকার নেই। তুমি কি বুঝতে পারছো যে আমি উৎকেন্দ্রিকতায় লিখেছি? এটা তো আসলে উৎকেন্দ্রিকতায় এসপি প্রাইম বাই পি প্রাইম এম প্রাইম, ওটা কি উৎকেন্দ্রিকতা না? এটা একবারে করে লিও। এই ইকুয়েশনটাও যদি লিখে নেওয়া যায়, লিখে দিয়ে আসতে পারো, পুরোপুরি সলভ করার দরকার নেই, এত দূর মধ্যে আসবা, জাস্ট একটা করো, ঠিক আছে? যা আসবে সেটা অ্যান্সার। ওকে, ভাগ্য ভালো হলে এই ধরনের অঙ্ক কমন পেতে পারো। এ ধরনের একটা অঙ্ক বইটা এসেছিল এর আগে, যাই হোক এই টাইপের। তাহলে আমি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের তিনটা চ্যাপ্টারেরই সমীকরণ যেগুলো উপকেন্দ্র, দ্বিকাক্ষ আর উৎকেন্দ্রিকতা দিয়ে দেওয়া থাকে সেগুলো পারবা অন্তত। এসপি ইকুয়াল টু পিএম পরাবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়াল টু ইপিএম, অধিবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়াল টু ইপিএম। সুতরাং তিনটা চ্যাপ্টারেরই ওই কন্ডিশনে সমীকরণগুলো কিন্তু কমপ্লিট, এগুলোতে আর কথা বলবো না, ঠিক আছে। এবার আসো পরাবৃত্তের আমরা আরো বিভিন্ন প্রকারের সমীকরণ। শুধু এখন তোমার দরকার এই সমীকরণগুলো অ্যানালাইসিস করার, কিছু লাগবে না তাহলে। হ্যাঁ, পরাবৃত্তের সমীকরণ যদি উপকেন্দ্র, দ্বিকাক্ষ এগুলো না দেওয়া থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা ইকুয়েশন তোমার পড়ালেখার এখন ধাসি হবে এরকম যে এই ইকুয়েশনগুলোকে শুধু অ্যানালাইসিস করা। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax কে মনে করো অ্যানালাইসিস করা, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay কে অ্যানালাইসিস করা, y মাইনাস y1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x মাইনাস x1, x মাইনাস x1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস y1। আর একটা আছে y ইকুয়াল টু a x স্কোয়ার প্লাস b x প্লাস c, x ইকুয়াল টু a y স্কোয়ার প্লাস b y প্লাস c। আমি কিন্তু আগে সমীকরণ নির্ণয় করা বলতেছি, প্যারামিটারগুলো পরে আসতেছি। তিনটা মাত্র সেক্টর এই চ্যাপ্টারের, মানে পরাবৃত্ত চ্যাপ্টারে বিশেষ করে তিনটা মানে চারটা আর কি। একটা হচ্ছে সমীকরণ নির্ণয় সংক্রান্ত, বিভিন্ন সমীকরণের প্যারামিটার নির্ণয় সংক্রান্ত, আর স্পর্শক সংক্রান্ত। আর কোনো সেক্টর নাই এখানে। সমীকরণ নির্ণয় হবে এই 6টা ইকুয়েশন লিখেছি, এর বাইরে কোনো ইকুয়েশন তোমাদের তৈরি হবে না। আর একটা আছে এসপি ইকুয়াল টু পিএম, সেটা ইতিমধ্যে আমাদের ইতিহাস হয়ে গেছে, যা পূর্বে ঘটে যায় তাকে আমরা ইতিহাস বলি। এই 7টার বাইরে কোনো ইকুয়েশন ব্যবহার করতে হয় না পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার সময়, রাইট? এখন তুমি দেখো র্যান্ডমলি বইয়ের অঙ্ক নিয়ে তুমি কোনটাকে কাজে লাগাবা, এগুলোকে তো চিনতে হবে। শুধু চিন্তা হবে এর শীর্ষবিন্দু 0 0 0 0 আর অক্ষরেখা x অক্ষ বরাবর, অক্ষরেখা x অক্ষ বরাবর। আচ্ছা, এখানে একটা অ্যানালাইসিস হচ্ছে পরাবৃত্তে। দেখো আমি এখানে যে 6টা ইকুয়েশন লিখেছি, এই 6টা ইকুয়েশনে কিন্তু xy সম্বলিত কোনো পদ নাই, আছে? তাহলে xy সম্বলিত পদ অনুপস্থিত, xy সম্বলিত পদ নাই। ওকে, তাহলে xy সম্বলিত পদ যদি না থাকে তাহলে পরাবৃত্তটা অ্যানালাইসিস করে দেখব যে পরাবৃত্তটাতে কোন চলকের একঘাত আছে। পরাবৃত্তটা হবে অক্ষরেখা হবে সেই অক্ষ বরাবর।
তাহলে পরাবৃত্তটাতে যদি xy সম্বলিত কোনো পদ না থাকে তাহলে পরাবৃত্তটি যে চলকের একঘাত বিশিষ্ট, যে চলকের সর্বোচ্চ ঘাত 1, একঘাত বিশিষ্ট বলাটাও ভুল, যে চলকের সর্বোচ্চ ঘাত 1, যে চলকের সর্বোচ্চ ঘাত 1, যে চলকের সর্বোচ্চ ঘাত 1 অক্ষরেখা হবে সেই অক্ষ বরাবর, অক্ষরেখা হবে সেই অক্ষ বরাবর। তাহলে এক কথায় সবগুলো কমপ্লিট, তাই কেন বলো? তাহলে পরাবৃত্তটাতে যে চলকের সর্বোচ্চ ঘাত 1, ঠিক আছে বাবা? বলো এখানে সর্বোচ্চ ঘাত 1 কার? সুতরাং অক্ষরেখা x অক্ষ বরাবর। এখানে সর্বোচ্চ ঘাত কার? সুতরাং অক্ষরেখা y অক্ষ বরাবর। এখানে সর্বোচ্চ ঘাত কার? এখানে সর্বোচ্চ ঘাত কার? আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? এখানে সর্বোচ্চ ঘাত 1 কার? সুতরাং এর অক্ষরেখা y অক্ষ বরাবর। y অক্ষ বরাবর মানে y অক্ষ বা y অক্ষের সমান্তরাল, এখানে x অক্ষের সমান্তরাল, রাইট? তাহলে অক্ষরেখা লিখবো না, এর শীর্ষবিন্দু 0 0, এর শীর্ষবিন্দু 0 0, এর শীর্ষবিন্দু এই দুটারই শীর্ষবিন্দু x1 y1, x1 y1। তাহলে দেখো এই অঙ্কটাতে আমি এই দুটো ফর্মুলা কখন ইউজ করব, কোন ইকুয়েশন তৈরি করার জন্য? আমি যদি কোনো উদ্দীপক বা কোনো চিত্র বা কোনো যা ইচ্ছা তাই দেখ না কেন, কোনো ক্রমে যদি আমি শীর্ষবিন্দু জানতে পারি আর অক্ষরেখা যদি বুঝতে পারি যেটা x অক্ষ বা y অক্ষের সমান্তরাল, তখনই আমি এই দুটো ইকুয়েশনের যে কোনো একটা ব্যবহার করব। কাহিনী তো এটা, তাই কিনা? এখানে কিন্তু শীর্ষবিন্দু কনফার্ম হওয়া যায় না, শীর্ষবিন্দু আছে কিন্তু অনেকগুলো অক্ষর দিয়ে, কিন্তু এখানে অক্ষরেখা বলা যায়। অক্ষরেখা কি? তাহলে আমি যদি দেখি কোনো উদ্দীপকে যে x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্ত, আর কোনো কথা নাই, চোখ বন্ধ করে আমি এটা ইউজ করব। যদি বলি y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্ত, চোখ বন্ধ করে y = x² + bx + c ব্যবহার করব। y কি? আমার কথা কি বুঝতে পারো নি বাবা? আর এখানে কি জানা থাকতে হবে? শীর্ষবিন্দু। এবারে এখানে আরেকটা অজানা রাশি রয়ে গেল, দ্যাট ইজ 4a। 4a হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন তুমি দেখবা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার জন্য কি কি ক্লু দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টোটাল অনেক উপায়ে 20 25 30 উপায়ে বের করা যায়, ঠিক আছে? বিভিন্ন ঘটনা বলি যদি দেওয়া থাকে পরাবৃত্তের ভিতরে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু অনেকভাবে বের করা যায়, ঠিক আছে? তো এখন দেখো এই 4 এর মান যত উপায় বের করা যায়, দেখা গেল শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, অক্ষরেখা বলা আছে, তাহলে কি বেরিয়ে যাবে না? একটা নির্দিষ্ট বিন্দুতে যদি পাস করে দেওয়া যায়, তাহলে একটা অঙ্ক লেখো ঠাস করে, লিখো শীর্ষবিন্দু 2 3, শীর্ষবিন্দু 2 3 অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, এবং ইহা 5 - 1 বিন্দু দিয়ে যায়, 5 - 1 বিন্দু দিয়ে যায়। যদি এর মান বের করতে যায় দেখো যে অসংজ্ঞায়িত আসে, তাহলে হবে না, না হলে তো আমার কি তাতে, ঠিক কিনা? যাই হোক, তাহলে বলো এই অঙ্কের কি নাই যে পারবো না আমি? সব কিছুই আছে ভাইজান। এটা বলো এখানে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল, তাহলে x এর একঘাত রাখতে হবে, y এর দ্বিঘাত রাখতে হবে, ঠিক কিনা? তার মানে কোন ফর্মুলায় পড়বে? প্রথমটা। শীর্ষবিন্দু কত দেওয়া আছে? তাহলে y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু কত? x - 2 হোল স্কয়ার। এটা আবার কোন বিন্দুতে যায়? ও দেখিস বয়সের 10 এগুলো, যাই হোক, তাহলে এটা কিনা, এটা আবার কোন বিন্দুতে যায়? 5 - বুদ্ধিমানরা যেটা করে, এই যে দেখো আমি যদি 5 - 1 বিন্দুতে আবার পাস করি, তাহলে এখানে হবে 5 - 1 মানে কত? মানে 16 না, 5 - 1, আচ্ছা ওটাও 16 হয়, 10 16। তাহলে এটা ইকুয়াল টু 4a ইন্টু x কত? 5 - 2 মানে এখান থেকে নাম মান বের করে ভাগ করে দিবা, এই দুটা ইকুয়েশন ভাগ করে দিবা। এখানে
এর মান বের করে আবার বসানোর দরকার আছে? ভাগ করে দিয়ে ওইভাবে রেখে দিয়ে আসবা, যেটাই অ্যান্সার স্যার আপনি মানে নিলেন, কিছু করা লাগবে না, কিছু করা লাগবে না। কি বলছো তুমি, পাগলা নাকি, অত গাধা নাকি স্যাররা? y মাইনাস 3 হোল স্কয়ার বাই 16 এটা ইকুয়াল টু তাহলে x মাইনাস 2 ডিভাইডেড বাই 3। দেখো তো কাহিনীটা কেমন, এইভাবে বুঝলা না? ভাগ করে দিলে ওই 4 আর 4 কেটে যাবে না? আমার তো উদ্দেশ্য কোন একটা কন্ডিশন অ্যাপ্লাই করে এ কে ভ্যানিশ করে একটা ইকুয়েশন নিয়ে আসা, এই উদ্দেশ্য না? তো ভেরি গুড। তাহলে এই অঙ্ক আমাদের যেমন থেকে চলে গেল। তাহলে এরকম যদি দেখা গেল শীর্ষবিন্দু দেওয়া আছে, অক্ষরেখা দেওয়া আছে, একটা বিন্দু দিয়ে গেল, দুইটা অঙ্ক কিন্তু এখানে হয়। এবার আসো, শীর্ষবিন্দু দেওয়া আছে, অক্ষরেখা বলা নাই, মানে যে কোনো ভাবেই হোক এর মান বের করা যাবে, এরকম একটা কাহিনী বলো। কোথায় গো? দুইয়ের বর্গ করতে পারলাম, -1 ছিল না, 5 -1 বিন্দুগামী, y এর মান -1 না? তোমরা এরকম করো না তো। এবার দেখো, এবার লেখো, একটি উপবৃত্তের, না উপবৃত্তের হচ্ছে পরাবৃত্তের, একটি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয়, উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয় টু 3 এবং 2 6, 2 3 এবং 2 6 দিলাম, 2 7 দাও, 2 7, ওকে, 2 3 এবং 2 7। পরবর্তীটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এখন দেখো এই অঙ্কটা করার সময় উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয় দেওয়া আছে পরাবৃত্তের, তাই কিনা? আর কিছু দেওয়া নাই, বাট উপকেন্দ্র লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্কের ভুজদ্বয় সমান কিনা। ভুজদ্বয় সমান হওয়া মানে সেটার অক্ষরেখাটা এক্স অক্ষ বরাবর আর ওর দিকাক্ষটা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এরকম ভাবে চিত্র রাখে নিবা তোমরা। এটা কিন্তু পরাবৃত্তের অক্ষরেখা, এটা পরাবৃত্তের অক্ষরেখা, এটা শীর্ষবিন্দু স্পর্শক, তার মানে পরাবৃত্তটা এটা আসলে দিয়ে এই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, রাইট? মনে করো না এটা এক্স অক্ষ আঁকেছি, এটা এক্স অক্ষ না, এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা, এটা শীর্ষবিন্দুতে স্পর্শক। ওকে, এখন আসো, এবার বলো বাবা এই বিন্দুটার একটা কি কি স্থানাঙ্ক দেওয়া আছে বলো না প্লিজ? 2 3 আর একটা 2 7। ওকে, এখন তোমরা বলবা এই উপকেন্দ্রিক লম্বের মধ্যবর্তী দূরত্বটা 4a দ্বারা প্রকাশিত, এর অক্ষরেখায় x অক্ষ বরাবর অবস্থিত, সুতরাং আমার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x মাইনাস x1। এর উপরে কোনো কথা স্যার? এই অঙ্ক করতে গেলে তোমার কি কি লাগবে? শীর্ষবিন্দু লাগবে আর 4a লাগবে, রাইট? বলো এখানে 4a ইকুয়াল টু, 4a মানে উপকেন্দ্রিক লম্বের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ 4। কোনো কথা আছে? ওকে, আরো কথা আছে আমার। শীর্ষবিন্দু তুমি জানো এইটুকু 4a, আর পরাবৃত্তের আমাদের এখানকার স্মল এর পরিচয় শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, দিস ইজ স্মল এ, এটা চিরকাল সত্য। তাহলে 4a ইকুয়াল টু যদি 4 হয় তাহলে এইটুকু a ইকুয়াল টু 1। এবারে বলো বাবা এই বিন্দুটা কি এই দুটো বিন্দুর মধ্যবিন্দু না? তাহলে মধ্যবিন্দু মানে এটা 2 4 না 5, 2 5, এটা হচ্ছে মধ্যবিন্দু, রাইট? বলো এই যে শীর্ষবিন্দুটা, এই বিন্দুটা এই বিন্দুর বামে না ডানে? বামে ডানে দুই জায়গাতেই হতে পারে, পরাবৃত্তটা এদিকে হতে পারে, কারণ উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে শুধু উপকেন্দ্রিক। তাহলে দেখো তো এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এটা বোঝায় কিনা। তাহলে এই বিন্দু থেকে 1 একক বামে একটা শীর্ষবিন্দু, এই বিন্দু থেকে 1 একক ডানে একটা শীর্ষবিন্দু, রাইট? তাহলে অতএব শীর্ষবিন্দু একবারে লিখবা, একটা হচ্ছে
2 + 1, 5 অথবা 2 - 1, 5 এভাবে লিখে দিয়ে আসবে, আর কিচ্ছু লেখা লাগবে না, শুধু চিত্র আঁকিয়ে এক একক ডানে আর এক একক বামে। তাহলে বলো বাবা একটা কত আসলো 3, 5 আর একটা 1, 5। তবে সাবধান 3, 5 শীর্ষ কোনটা? ডানেরটা। আর 1, 5 কোনটা? বামেরটা। এবারে বলো এই শীর্ষ বিন্দুতে এই পরাবৃত্তটা এরকম কিনা, এভাবে আছে কিনা? হ্যাঁ, এবং এটা হচ্ছে ধনাত্মক দিক বলা হয়। আর এই বিন্দুর সাপেক্ষে এই দিকটা কি? তাহলে এটা ঋণাত্মক। আমরা জানি যে 4 এর আগে প্লাস বা মাইনাস হয়, এটার উপর নির্ভর করে যে পরাবৃত্তটা যদি এই দিকে হয় তাহলে প্লাস চিহ্ন, আর এই দিকে হলে মাইনাস চিহ্ন বসাতে হয়। অতএব আমার শীর্ষবিন্দু যদি এইটা হয় 1, 5, শীর্ষবিন্দু যদি 1, 5 হয়, সেক্ষেত্রে সমীকরণ হবে y - 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 এর মান তখন ধনাত্মকটা বসাবা। 4 এ কত রে বাবা? 4, 4 এর মান 4 না, ইন্টু x - x1। দিস উইল বি ওয়ান অ্যান্সার। অ্যানাদার অ্যান্সার, যদি এমনটা হয় যে শীর্ষবিন্দু কত রে বাবা? 3, 5, তখন আমার পরাবৃত্তটা এই দিকে ঋণাত্মক দিকের সাপেক্ষে প্রতিসম, আর যখন এই দিকে তখন ধনাত্মক দিকের সাপেক্ষে প্রতিসম। তখন সমীকরণ হবে y - 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু -4 ইন্টু x মাইনাস। এই বাবা আমি বুঝাতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া থাকলে পরাবৃত্ত কয়টা আসবে? 2টা আসবে। ক্লিয়ার্স? কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আসো, যদি উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয়ের ভুজদ্বয় সমান না হয়, কোটিদ্বয়ও যদি সমান না হয়, সেক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণ কেমন হবে? ঠিক আছে, এরকম একটা অঙ্কের আজকে শুধু ব্যাখ্যা দেব আমি। হ্যাঁ, লেখো, বলবো একটি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয় কত কত দেব? হ্যাঁ, হিসাব করে দিই। আচ্ছা, মোটামুটি 3, 1, ঠিক আছে, এবং কত দেব জানো? 8 - 12 দিলাম আর কি। ঠিক আছে, 3, 1 এবং 8 - 12। তাহলে এদের মধ্যবর্তী একটা দূরত্ব কিন্তু বের করা যাবে। এটাই তো 4a, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা বলে আর কি। কিন্তু এটার কি ভুজদ্বয় সমান? এর কি কোটিদ্বয় সমান? সমান না। তাহলে এই পরাবৃত্তের সমীকরণ আমরা কিভাবে বের করবো? ওকে ওকে, শুরু করলাম যাত্রা। হ্যাঁ, দেখো, সরি, কি করলাম? ওমা, এইভাবে নাও, জাস্ট এটা নেবা, এটা এল দিবা, এটা এল প্রাইম দিবা। ওকে, বলো এখানে এল প্রাইমের দৈর্ঘ্য কত? √3 মাইনাস কত রে বাবা? 8 হোল স্কোয়ার প্লাস কত? 1 প্লাস ওটা 11 দাও, -11, 1 - 11 দাও। ঠিক আছে, আমি 13 নিয়ে আসবো তো ওই জন্য। ঠিক আছে, ওইখানে কত দিয়েছিলাম? 8 - 12 দিয়েছিলাম না? 8 - 11 দাও, অনেকটা আমি হিসাবে অঙ্ক নিয়ে যাবো তো ওই জন্য। তাহলে এটা ইকুয়াল টু কত আসে বাবা?
13, ঠিক আছে? তাহলে এই যে এল এল প্রাইমের মান আসলে 13, তাহলে ডেফিনেটলি অক্ষরেখা এই বরাবর আছে, এবং এটা তো উপকেন্দ্র, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, আছে। এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা বলো না প্লিজ। 3 1 ছিল এখানে না, কত গো? আর এখানে কত ছিল? 8 মাইনাস 11। তাহলে এখানকার 11/2 কমা -5 না, -5 এস পেয়ে গেছো। থাক, এটা আমি অঙ্কটা করে দিচ্ছি এই কারণে এ ধরনের অঙ্ক এখন পর্যন্ত আসেনি কোনোদিনও, বাট আমি একটা ধারণা দিচ্ছি, যদি আসে তোমরা ওই পর্যন্ত যেন যেতে পারো আর কি। তাহলে এইটুকুর দৈর্ঘ্য, এই পাগলারা, এইটুকুর দৈর্ঘ্য, এটা তো এখানে থাকে শীর্ষবিন্দু, ওকে? উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু কত দূরে থাকবে সেটা উপকেন্দ্রের লম্বের 4 ভাগের 1 ভাগ দূরত্বে সবসময় সত্য, যেভাবেই পরাবৃত্ত ঘুরুক না কেন। তাহলে বলো এইটুকু কত আছে? তাহলে এটুকুর দৈর্ঘ্য কত হবে? 13 তার মানে এই না যে এটা বামে চলে আসবে মানে কমবে, ওইটা তখনই হয় যদি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর দৌড়াদৌড়ি করে, ওকে? এখন তোমাকে যেটা করতে হবে, এই সরলরেখার ঢাল কত? এই সরলরেখার ঢাল কোটিদ্বয়ের অন্তর 12 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর -5। সুতরাং এই সরলরেখার ঢাল কত? tan θ = 5/12। এই সরলরেখার ঢাল 5/12, ওকে? এখন আমার প্রশ্ন যে আমি কিন্তু আসলে শীর্ষবিন্দু বের করতেছি, ওকে? শীর্ষবিন্দু বের করব এই জন্য আর কি। তাহলে শীর্ষবিন্দু বের করার জন্য এই বিন্দু থেকে কত একক দূরবর্তী বিন্দু এটা? তাহলে একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাদের কনসেপ্ট ছিল এরকম, x = x1 প্লাস r cos θ। মেনি ইয়ার্স এগো পড়েছিলাম, দেখো y = y1 প্লাস r sin θ। এখন বলো x1 y1 মানে এই বিন্দু রাখি না। এবারে দুইটা কেস তৈরি হয়, এটা তোমরা জানো যে tan θ যদি পজিটিভ হয় সাইন এবং কজ হবে একই চিহ্ন বিশিষ্ট, আর যদি নেগেটিভ হয় সাইন এবং কজ হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কি আমরা লিখতে পারি, tan θ এর মান যেহেতু এখানে জানাই আছে, তাহলে sin θ = লম্ব বাই অতিভুজ 5/13 প্লাস মাইনাস দেব, আর cos θ = 12/13 কিনা বলো, ওকে? তাহলে এখন বলো তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে 11/2 প্লাস আর, আর মানে কত? কত একক দূরবর্তী? 13/4 একক দূরবর্তী ইন্টু cos θ। cos θ এর পজিটিভ মানটা নেওয়া আগে, তাহলে কত? 12/13। এটা ভুজ x1 প্লাস r cos θ, x1 প্লাস r cos θ। হ্যাঁ 13/4 মা, এই উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 13 পাইছো না? তাহলে উপকেন্দ্র হতে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব 4 ভাগের 1 ভাগ, এ হয় না শুধু। তো যাই হোক, এবার y1 এর মান কত? -5। আর এর মান কত? 13/4। sin θ এর মান কত? 5/13। পজিটিভটা দুটা পজিটিভ বসাইছি কেন বলো তো? tan θ পজিটিভ, এটা একটা মানে শীর্ষবিন্দু পাওয়া যাবে, অথবা এ প্রাইম একটা নাও, ওকে? এ প্রাইম নেওয়ার সময় শুধু এখানে প্লাসের জায়গায় কি বসাবা, মানে সাইন আর কস দুটাই মাইনাস নেবো এবার। তার মানে 11/2 মাইনাস, একবার লিখলাম, হ্যাঁ 13/4 ইন্টু 12/13 -5 মাইনাস 13/4 ইন্টু 5/13। বলো কয়টা শীর্ষবিন্দু পাইলা তুমি? দুটা পাইছো, আর কিছু দরকার নাই, ওকে? এখন আমার প্রশ্ন হচ্ছে যে শীর্ষবিন্দু পাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি, ওকে? তার মানে এই না যে তুমি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করবা y - y1 হোল স্কয়ার = 4a × x - x1 দিয়ে, এটা না, ওকে?
এবারে লেখো পরাবৃত্তের সাধারণ সমীকরণ, মানে সাধারণ কথা আর কি। আমি কিন্তু শীর্ষবিন্দু বের করে দিয়েছি তোমাদেরকে ইতিমধ্যে, ওকে? শুধু শীর্ষবিন্দু বের করাটা এখান থেকে শিখেছে, তাই তো? সমীকরণ নির্ণয় আমি এভাবে করব না, অন্য জায়গায় যাব। লেখো পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, এখানে একটু ফিলিংস দিয়ে দিই, নইলে আবার তোমাদের মাইন্ডে লাগবে না। এই পরাবৃত্তকেই তো বিভিন্নভাবে ঘুরিয়ে উল্টে তো তোমরা করো, তাই কিনা? বলো, দিস ইজ পি অফ এক্স ওয়াই। এই পরাবৃত্তটার সমীকরণ তুমি জানো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা কি হুঁশ আছে? আচ্ছা, বলো এইটা মানে তো হচ্ছে ওয়াই আর এইটা মানে তো এক্স, এটা তো জানো। হোয়াট ইজ দ্য পরিচয় অফ ওয়াই? পি অফ এক্স ওয়াই হতে অক্ষরেখার লম্ব দূরত্ব, দিস ইজ কল্ড ওয়াই। হোয়াট ইজ এক্স? পি অফ এক্স ওয়াই হতে শীর্ষে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব, তার কত গুণ? 4a গুণ। হোয়াট ইজ 4a গুণ? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য গুণ। 4a চিরকাল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে পরাবৃত্তের সংজ্ঞা লিখে রাখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরাবৃত্তের সংজ্ঞা। পি অফ এক্স ওয়াই হতে অক্ষরেখার লম্ব দূরত্ব, তার উপরে কি স্কয়ার, এইটা ইকুয়াল টু 4a ইন্টু, ঠিক আছে, 4a ইন্টু পি অফ এক্স ওয়াই হতে, তাহলে আর জীবনও ভুল হবে না, জানো? পি অফ এক্স ওয়াই হতে শীর্ষে স্পর্শকের লম্ব দূরত্ব। আমি যে কোনো পরাবৃত্তের ইকুয়েশন এটাতে বের করতে পারি, যে কোনো পরাবৃত্তের ইকুয়েশন। আমার শুধু টার্গেট থাকে কি করে অক্ষরেখার সমীকরণ বের করা যায় আর কি করে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করা যায়। স্পর্শকের সমীকরণের কি লম্ব দূরত্ব, ঠিক আছে? নিশ্চয়ই এখানে একটা প্লাস মাইনাসের ব্যাপার আসে, কারণ লম্ব দূরত্ব যেহেতু মডুলাস থাকে। ঘটনা সঠিক কিনা বলো? তাহলে ভাইজান, আমি যে অঙ্কটা এবার দিয়েছি সেটার সলভে চলে যাই। আমি কিন্তু এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করে দিয়েছি। এই অঙ্কটা এভাবেই, যদি ভাগ্য ভালো হয় তোমাদের, আমি প্রশ্নগুলোতে বছর এই প্রশ্ন দিতাম যে একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্ত দেয় এত, শীর্ষবিন্দু বের করে যাও, আর কিচ্ছু লাগবে না। কান মুখ একবার গরম হয়ে যাবে ছেলে মেয়েদের। হ্যাঁ, আসলে তাই। শীর্ষবিন্দু বের করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো আছেই, আমি শুধু বলবো শীর্ষবিন্দু বের করো, কান মুখ কি হয়ে যাবে। আচ্ছা, এবার আসো, উপকেন্দ্রিক লম্বের প্রান্তদ্বয় কে কে আছে তাড়াতাড়ি বলো, বলো না প্লিজ। 3, 1। এল প্রাইম কত? 8 মাইনাস 11। তাহলে এস কত? উপকেন্দ্রটা একটু বের করে নিবা, মধ্যবিন্দু 11/2 মাইনাস 5, এক লাইনে করে বের করে নিবা এগুলো, ঠিক আছে? এবারে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা তো তুমি জানো, 4 এর মান জানো। তাহলে 4a ইকুয়াল টু, এটা কত পাইলা? 13। থাক, 4a জানো, ওকে? এবার আসো, এখন আমরা জানি পি অফ এক্স ওয়াই হতে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব লাগবে। কি লাগবে? দ্বিকাক্ষ বলছি কেন, অক্ষরেখা হচ্ছে এই দুটো বিন্দুর সংযোগ রেখার উপর লম্ব এবং এই বিন্দুগামী, ওকে? দিস ইজ এস। তাহলে এর উপরে লম্ব হতে হবে, তাহলে এটা 11/2 মাইনাস 5। তাহলে অক্ষরেখার সমীকরণটা একবারে বের করতে পারবা কি তোমরা? আমি অবশ্য পারি, কারণ এর ঢাল তো আমি বলতে পারলামই। এর ঢাল কত রে বাবা? 5 বলো, এই সরল রেখার সমীকরণ বের করা যাবে কিনা এখন? তাহলে y মাইনাস y1, এটা ইকুয়াল টু ঢাল ইন্টু x মাইনাস x1। এটা কার সমীকরণ? অক্ষরেখার সমীকরণ না? বলো বাবা, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। তাহলে এটাকে একটু সুন্দর করে সাইজ করো। কি আর সাইজ করবা বলো? কত দ্বারা গুণ করবা?
মোটামুটি দেখি 12y প্লাস 5 12 60 ইকুয়াল টু 5x মাইনাস 55/2, তাই তো? তাহলে কত আসতেছে? 2 দ্বারা গুণ করে এপার উপর পার করে লিও, তাহলে হবে 2 দ্বারা গুণ করে এপার উপর পার করো, কত আসে? 10x মাইনাস 24y মাইনাস 55 আর 120 175 ইকুয়াল টু কার সমীকরণ পাইলা? এটা অক্ষরেখার সমীকরণ পাইছো না বাবা? এখন আমার প্রশ্ন হচ্ছে, আর কি দরকার তোমার? শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। বলো, শীর্ষবিন্দুতে স্পর্শকটা এর সমান্তরাল কিনা, এই রেখার সমান্তরাল কিনা। এবার তুমি এল এল প্রাইমের সমীকরণ বের করো, এল এল প্রাইমের। হ্যাঁ, লম্ব রেখার সমীকরণ বের করো, নো প্রবলেম। সেটা কোন বিন্দুতে পাস করবে আবার? না, ব্যাপার আছে। তাহলে এল লম্ব রেখার সমীকরণটা লিখো, তাহলে এখান থেকে লিখো, সমস্যা নেই। তাহলে এল লম্ব রেখার সমীকরণ কত? 24x প্লাস 10y প্লাস k ইকুয়াল টু 0, রাইট? এখন বলবো কে এর মান কোথেকে পাবো? কে এর মান বের করা যায় এখান থেকে। এর লম্ব দূরত্ব হচ্ছে 13/4, ঠিক আছে? তাহলে এখান থেকে লম্ব দূরত্ব বের করা যাবে কিনা, যে কে এর মান বের হবে। তাহলে ওখান থেকে লম্ব দূরত্ব বের করো, 11/2 থেকে এর লম্ব দূরত্ব, তাহলে 24 ইন্টু 11/2 মাইনাস 5 10 50 প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার কত রে? 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? 13/4, প্লাস মাইনাস হবে, ঠিক আছে? প্লাস মাইনাস হবে। আরে যে কোনো একটা ইয়া বের করলেই হবে আমার। এবারে বলো, এখানে কত থাকছে? 12 12 ইন্টু 11 মানে 100/12 ইন্টু 100 কত? 32। 12 ইন্টু 11 মানে 100, তাহলে 132 থেকে 50 বাদ 82। বিদ ঘুটে ডিজিট গুলো নিয়েছিলাম কেন? 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার কত আছে? 26। এবার তো একটা ভালো কিছু আসলো, কোথায়? কি হয়েছে? এইটা ইকুয়াল টু, এই সময়গুলো করো না তো বাবা, 13/4। বলো কে এর মান বের হবে কিনা? কে এর মান বের হলে কি পাওয়া যাবে? কিসের সমীকরণ পাবা তুমি? এটা শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ পাবা। অক্ষরেখার সমীকরণ পাওয়া আছে কিনা, 4a বের করা আছে কিনা, অতএব পরাবৃত্তের সমীকরণ, মানে পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ কি হতো? পি অফ এক্স তে অক্ষরেখার লম্ব দূরত্ব, অক্ষরেখাকে অক্ষরেখা হচ্ছে 10x মাইনাস 24y মাইনাস 175 ডিভাইড বাই রুট ওভার 10 স্কোয়ার প্লাস এর উপরে স্কোয়ার। কিছু লেখার দরকার নাই, শুধু এটা লিখে দিয়ে চলে আসবা, ঠিক আছে? এটা ইকুয়াল টু 4a। 4 এর দৈর্ঘ্য কত? 13 কিনা? 4 মানে 13। এবারে বলো শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ তুমি পাইছো কিনা? শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ পাইছো না? একটা প্লাস কে ধরে আর একটা মাইনাস কে ধরে, পাইছো কিনা? তো কে এর মানটা এখানে বসালে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ তো পাবো। তার মানে এটা আসবে 24x প্লাস 10y প্লাস কে এর মান বসে লিও, হ্যাঁ, ডিভাইড বাই রুট ওভার 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। এখানে কয়টা ইকুয়েশন আছে বলো তো বাবা? টোটাল কয়টা ইকুয়েশন আছে? 2টা ইকুয়েশন আসবে। কিসের?
এসপি সমান পিএম বের করতে গেলে তো তোমার দ্বিকাক্ষের সমীকরণ বের করা লাগবে। হ্যাঁ, দ্বিকাক্ষের সমীকরণ বের করা যাবে। হ্যাঁ হবে, দ্বিকাক্ষের সমীকরণে বের হবে এসপি ইকুয়াল টু পিএম, ওই একই জিনিস তো, ঠিক আছে। কিন্তু এসপি ইকুয়াল টু পিএম বের করলে একটা ইকুয়েশন পাবে না, কিন্তু দুটো ইকুয়েশন পেতে হবে, কারণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো এটা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দেওয়া আছে, 3 ইঞ্চিতে আঁটবে না। আমি এখানে বৃত্তগুলোর ডিজিট নিয়েছিলাম বলে এরকম লাগলো, ঠিক আছে। এবারে লিখো আরেকটা অঙ্ক, এই অঙ্ক তোমরা ছাড়া কেউ অ্যান্সার করবে না, কিন্তু লেখো একটি পরাবৃত্তের, কথা বলো না রে, একটি পরাবৃত্তের, কথা বলো না, অক্ষরেখার সমীকরণ, একটি পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ 3x plus 4y minus 1 equal to 0, ঠিক আছে। শীর্ষে স্পর্শকের সমীকরণ, শীর্ষে স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। হ্যাঁ, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ এটা, শীর্ষে স্পর্শের সমীকরণ 4x minus 3y plus 2 equal to 0। বলো উদ্দীপক দেওয়া ঠিক আছে কিনা? কেন ঠিক আছে? এবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা দিয়ে দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 10 একক। সমীকরণ নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। তাহলে কি হবে বলো তো বাবা? ইকুয়েশন আসবে না, একবারে এক লাইনে লিখে দিয়ে আসবে অ্যান্সার, সব তো দেওয়াই আছে, রাইট, কিছু বলার দরকার নেই তোমার। কোনটা না, একবারে লিখে দিয়ে আসবা যে পরাবৃত্তের, এটা স্ট্যান্ডার্ড, এটা সবাই জানে, যারা খাতা দেখবেন ওনারা অনেক আগে এগুলো জানে, এবং ওই ভেবেই প্রশ্নটা দিয়েছে। আমি যদি প্রশ্ন করি তার মানে তো ওই চিন্তা করেই প্রশ্নটা দিয়েছি আমি, আর তো কিছু দিইনি আমি এখানে। তার কারণ এখানে উপকেন্দ্র দ্বিকাক্ষ বের করে অঙ্ক করতে গেলে কিন্তু বাটাম খুলে যাবে, ঠিক আছে। তাহলে পরাবৃত্তের সমীকরণ একবারে বলো, পরাবৃত্তের সমীকরণে পি অফ এক্স ওয়াই থেকে অক্ষরেখার লম্ব দূরত্ব, অক্ষরেখার লম্ব দূরত্ব মানে এর উপর লম্ব দূরত্ব, সেটা কত? 3x plus 4y minus 1 ডিভাইড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস এর উপরে কি স্কোয়ার, ঠিক তো? এটা ইকুয়াল টু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা কত দেওয়া আছে? 10 ইন্টু পি অফ এক্স ওয়াই হতে এর লম্ব দূরত্ব, তার মানে 4x minus 3y plus 2 ডিভাইডেড বাই রুট ওভার 16 প্লাস 9। এখানে কি দিতে হবে? মডুলাস না দিয়ে প্লাস মাইনাস দিও, তাহলে দুটো ইকুয়েশন চলে আসবে, ঠিক আছে। এই বোঝা গেছে আমার কথা, কি তোমরা বুঝতে পেরেছো বাবা? এখন অনেক হ্যাটার্স আছে, ওরা বলবে যে এখানে মাইনাস দিলে আপনি কি করে এখানে মাইনাস দিলেন, কোন সাহসে? তো আমার সাহস নাই বলো তো। বলবে যে পূর্ণবর্গ রাশি আপনি মাইনাস করতেই পারেন। আরে ভাই এক্স আর ওয়াই এর মান আমি বসাইনি যে মাইনাস বলেছি, দেখো তো আমি এই রাশিটার আগে প্লাস মাইনাস দিতে পারবো কিনা। যতক্ষণ পর্যন্ত আমি এক্স ওয়াই এর মান বসাবো না ততক্ষণ পর্যন্ত আমি প্লাস মাইনাস ইউজ করতে পারবো। যদি এক্স ওয়াই এর মান বসিয়ে দেখতাম যে ওই গোটা মানটা নেগেটিভ আসতেছে, সেটা সম্ভব না, ঠিক না? যদি এখানে এক্স ওয়াই এর মান বসে গোটাটার মান নেগেটিভ আসে এই 10 সহকারে, তাহলে সেটা সম্ভব না, তার আগে প্লাস মাইনাস দেওয়া যাবে। ওকে, তাহলে বলো এখানে কয়টা ইকুয়েশন আসবে? দুইটা, শেষ অঙ্ক, এটাই অ্যান্সার। এটা লিখে রেখে আসবো 10-এর মধ্যে 10, ভাঙ্গারও দরকার নাই, মানে তুমি কি জিনিস ওটা স্যার বুঝে গেছে, ঠিক আছে। ওকে, কে
10ই দেবে রে পাগলা, এখানে আলোচনায় তো করে দিয়েছি। এখানে দেখো তোমার কাছে কনসেপ্ট বুক আছে নাকি? এই যেমন এক্সাম্পল 16 করালাম আমি আজকেই, ঠিক আছে? পরাবৃত্ত শেষ মানে হ্যাঁ শেষই তো, যে কোনো সমীকরণ বের করতে পারবো এখন র্যান্ডমলি। তুমি বইয়ের যে কোনো একটা অঙ্ক দাও, সমীকরণ নির্ণয় করার জন্য আমি বলে দিয়েছি কিভাবে। স্পর্শক সংক্রান্ত তো করবো, ওটাই তো মেন এখানকার। এই যে কনসেপ্ট বুকটা করিও, হ্যাঁ তাহলেই হবে। এটাও করাইছি, এটাও করালছি। এই কথা বলে না। ও আচ্ছা, এই টার্মটা একটু বলে নেই, লেখো। ওয়াই স্কয়ার ইকুয়াল টু যে কোনো পরাবৃত্তের, শুধু পরাবৃত্ত না, এটাকে লিখে নাও, যে কোনো কণিকের জ্যার মধ্যবিন্দু থাকলে, জ্যার সমীকরণটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। যে কোনো কণিকের জ্যার মধ্যবিন্দু থাকলে উক্ত জ্যার সমীকরণ, মনে আছে? টি ইকুয়াল টু এস। টি এর পরিচয় হচ্ছে, টি নির্ণয় করতে গেলে এই পরিবর্তনগুলো করতে হয়। এক্স স্কয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান, ওয়াই স্কয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান, এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান বাই ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু, আর এক্স ওয়াই এর জায়গায় এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়ান ওয়াই ডিভাইডেড বাই টু। এই 5টা পরিবর্তন করলে টি রাশি পাওয়া যায়। এটা কি রাশি? ট্যানজেন্ট রাশি। আর এস মানে হচ্ছে স্যাটিসফাই করানো, সিদ্ধ করানো। এটা কি মনে আছে? এটা করাইছিলাম তোমাদেরকে, রাইট? ওকে, এটা বৃত্তের ক্ষেত্রেও প্রযোজ্য। বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, রাইট? আমি একটা অঙ্ক দিচ্ছি, হ্যাঁ, এটা তোমরা করে নিয়ে আসি আর কি। যদিও বা তোমার বিরক্ত করে মানে লেখা, এই বৃত্তের একটি জ্যার মধ্যবিন্দু -2 3, একটি জ্যার মধ্যবিন্দু -2 3। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো, সরি জ্যার সমীকরণ। এখন তোমরা বলবা এটা তো আমার ভাই বৃত্ত তো আমাদের সিলেবাসে নাই, এটা তোমার থাকারও দরকার নাই সিলেবাসে, অঙ্ক অ্যাডমিশনে দেওয়ার মতো হয় এটা, ঠিক আছে? শর্ট সিলেবাসে না থাকলেও এই অঙ্কটা সম্পূর্ণ সরল রেখার অঙ্ক। কথা হচ্ছে যে এই বৃত্তটা জ্যার মধ্যবিন্দু দেওয়া আছে, জ্যার সমীকরণ নির্ণয় করতে হবে টি ইকুয়াল টু এস, কোনো কথা ছাড়া। তবে টি নির্ণয় করার সময় ডান পাশে 0 রাখবা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। সরাসরি লিখবা জ্যার সমীকরণ। হ্যাঁ, ধ্রুবক পদটা বাবা টি ইকুয়াল টু এস। এটা ঘুরলে এরকম হয় কেন? বলে টি মানে কি রে? এই -2 3 বিন্দুর জন্য ট্যানজেন্ট রাশি, অর্থাৎ এক্স স্কয়ারকে রিপ্লেস করে এক্স এক্স ওয়ান মানে -2x প্লাস ওয়াই স্কয়ারকে রিপ্লেস করে দে ওয়াই ওয়াই ওয়ান -9, এটা গেল টি রাশি। বুঝলা কি বাবা? আর এস মানে কি? সিদ্ধ করাতে হবে, অর্থাৎ এই বিন্দুটা দিয়ে সমীকরণকে সিদ্ধ করালে 4 + 9 - 9, ঠিক আছে? সর্বশেষ করলে আসবে 2x - 3y + 13 = 0। কবে ভাঙবো এটাকে আমি যাই? এ বাবা বুঝা গেছে কি? এটা কি তোমার বৃত্ত চ্যাপ্টারের অঙ্ক? সরল লেখার অঙ্ক।
আমার প্রশ্ন এটা না, আমাকে যদি প্রশ্ন করতে দিত না বছর, যদি বলতে যে গোটা জ্যামিতি থেকে একটা প্রশ্ন দাও, তাহলে এটা দিতাম। লেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9। এই বৃত্তের একটি যে 1-2 বিন্দুতে 1:2 অনুপাতে 1-2 বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। অন্তর্বিভক্ত হয়, ঠিক আছে? যে সমীকরণ নির্ণয় করো। 1-2 বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আসো এবার এটা সলভ শেখার জন্য তোমাকে যা যা জানা দরকার এখন, ওকে? মেলা কিছু জানতে হবে। আর সময় নাই ফোন দেওয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ক্লাসে আছি, পরে ফোন দিন 11:30 পরে। ওকে, তাহলে বলো বাবা, যা জানা দরকার, জ্ঞান, বিশেষ জ্ঞান অর্জন। এখানে একটা বৃত্ত, মনে রাখবা, একটা বৃত্তের ভিতরে যদি দুইটা জ্যাস পরস্পরকে ছেদ করে, 9-10 একটা থিওরি ছিল, এটা একটা উপপাদ্য ছিল তোমাদের বলে ছিল এরকম, দুইটা জ্যা যদি বৃত্তের অভ্যন্তরে ছেদ করে, ওই ছেদ বিন্দু থেকে জ্যার প্রান্ত বিন্দু দ্বয়ের দূরত্বের গুণফল সর্বদা সমান। অর্থাৎ এখানে এ আর এখানে বি, এখানে যদি সি হয়, এখানে যদি ডি হয়, পি বিন্দুটা ছেদ বিন্দু, পি থেকে জ্যার প্রান্ত বিন্দুগুলো দূরত্বের গুণফল। তাহলে এ বি জ্যার প্রান্ত বিন্দু কি? তাহলে পি থেকে এর দূরত্ব ইন্টু পি থেকে বি এর দূরত্ব ইকুয়াল টু পি থেকে সি এর দূরত্ব ইন্টু পি থেকে, এটা সবসময় সমান। বিশ্বাস করলে না? করবা না তো? হ্যাঁ, সই হাদিস না, এটা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ থেকে প্রমাণ করতে হতো। আমি যদি এখান থেকে এটা যোগ করে দিই, এই চাপের উপরে দণ্ডায়মান এটা যদি যোগ করে দিই, ঠিক আছে, এই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি হয়? তাহলে এই কোণটা কি আসলে সমান না? তাহলে আবার এই চাপের উপরে দণ্ডায়মান এই কোণটা আর এই কোণটা কি হবে? মানে এই চাপের উপরে যতগুলো বৃত্তস্থ কোণ আছে দিয়ে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়? সমান হয় না? তাহলে এই কোণ আর এই কোণটা তো সমান, তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? তাহলে এই কোণের বিপরীত বাহু কে রে? তাহলে এই কোণের বিপরীত বাহু পিবি, আর এই কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য কে? পিসি। তাহলে পিবি বাই পিসি, বোঝো নাই? এবারে আসো, এই কোণের বিপরীত বাহু কে? এসি। আচ্ছা, এই কোণের বিপরীত বাহু কে? তাহলে পি এ। তাহলে পি এ, এই কোণের এবার অনুরূপ কোণ ওখানে কোথায় আছে? এই কোণের কোনটা নিয়েছে? এই কোণের কোনটা আছে? এই যে এটা, এর বিপরীত বাহু কোনটা? ঠিক আছে,
পিবি বাই পিসি ইকুয়াল টু কত? পিএ না সরি পিডি বাই পিএ, ঠিক না? এগুলো অনুরূপ মানে সদৃশ কোণের ত্রিভুজ না, সদৃশ কোণের ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয় সেখান থেকে এটা নিয়ে আসা হয়। এটা গেল অন্তস্থ বিন্দুতে যদি ছেদ করে। আবার কথা বলো না, যদি এ বি জে যদি ভিতরে ছেদ না করে, ভিতরে ছেদ না করে যদি বাইরে কোনো জায়গায় ছেদ করে, এই এটা এ বি জে, এটা সিডি জে, বলো এবারে এ বি আর সিডি জে কোথায় ছেদ করেছে? এক্ষেত্রে একই কনসেপ্ট, পি থেকে এই ছেদ বিন্দুগুলোর দূরত্ব পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি, এটা আজীবন সত্য। ঠিক আছে, তোমাদের 19-এও ওইটা ছিল সম্ভবত, এটা ছিল না, ছিল না, এটা তোমাদের হায়ার ম্যাথ ছিল, তাও ছিল না। 100% হায়ার ম্যাথে প্রমাণ ছিল। ঠিক আছে, ওকে, এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে। আমি যে অঙ্কটা দিয়েছি ওই কনসেপ্টটা কাজে লাগাতে হবে। মাথা ঠিক আছে তো, তাই না? না, এই অঙ্কটা আমি বলে দিচ্ছি। এই কথা বলো না, বৃত্তটা আঁকো। দেখো এখানে এ বি জে আঁকো। যে বৃত্তটা দিয়েছি সেই বৃত্তের কেন্দ্র কত? 0 0, ভেরি গুড। ব্যাসার্ধ কত? 3 একক। 9-10 কনসেপ্টে করতেছি। এখন আসো, একটা বিন্দু দেওয়া আছে 1 2, মনে করো এটা ডি অফ 1 2। এই বিন্দুটা এ বি কে কিউ অনুপাতে বিভক্ত করে, 1:2 অনুপাতে বিভক্ত করে। সুতরাং এইটুকুর দৈর্ঘ্য যদি স্মল এ হয়, এইটুকুর দৈর্ঘ্য হবে 2a, 1:2 অনুপাতে যেহেতু বিভক্ত করে। ওকে, ভেরি গুড। আমার কিন্তু উদ্দেশ্য এ বি এর সমীকরণ নির্ণয় করা, মাথায় রাখিও। এ বি এর উপরে একটা বিন্দু আছে কিনা, তার মানে y-2 = m × x-1, এই সমীকরণটা নির্ণয় করা। এক বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ কিনা এটা, রাইট? এখানে কিসের মান অজানা? এম এর মান অজানা। এটাকে একটু যদি রিসার্চ করি তাহলে এটা হবে mx - y + 2 - m = 0। এখানে m এর মান অজানা, কিন্তু মনে রেখো। আসো এবার এই সি থেকে এর উপর একটা লম্ব টানো, মনে করো এটা এম। সিএম এর দৈর্ঘ্য বের করা সম্ভব কিনা এখন, যেহেতু এ বি জে এর সমীকরণ এইটা। সিএমটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সি অফ 0 0 থেকে লম্ব দূরত্ব। এর লম্ব দূরত্ব যদি বের করি ভাইজান, সেটা কত হবে বলো? 2 - m / √1 প্লাস এর আবার মডুলাস। সিএম এর মান তোমার কাছে থাকলো, এম এর মাধ্যমে মনে রাখো। ঠিক আছে, এবারে একটা কাজ করতে বলবো, শুধু এই ডি বিন্দু দিয়ে কেন্দ্রগামী একটা ব্যাস আঁকো। আঁকেছ? সেটার নাম দাও ই এবং এফ, রাইট? মনে মনে এই ডিস্টেন্সটা একটু বের করে নাও। এই ডিস্টেন্সটা মনে মনে √5 এসছে, খাতায় খাতায়ও √5 আসবে। কি করে √5 আসলো বলো তো? দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক তো? √5। বৃত্তের ব্যাসার্ধ কত? 3। তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 3, এটা ব্যাসার্ধ, যেহেতু কেন্দ্র এটা।
ওকে, এইবারে আমি তোমাদেরকে এই মেসেজটা দিয়েছিলাম, দুটা জ্যা যদি বৃত্তের অভ্যন্তরে কোনো বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দু থেকে জ্যার প্রান্ত বিন্দুগুলোর দূরত্বের গুণফল সমান। তাহলে ডি হচ্ছে ছেদবিন্দু, ডি থেকে এর দূরত্ব, ডি থেকে এর দূরত্ব ইন্টু ডি থেকে বি এর দূরত্ব, এটা ইকুয়াল টু ডি থেকে ই এর দূরত্ব ইন্টু ডি থেকে এফ এর দূরত্ব সমান হবে। ওটাও তো একটা জ্যা, বৃহত্তম জ্যা। এ বাবা, আমার কি কথা তোমরা বুঝতে পেরেছাও? এবারে ডি এ মানে স্মল এ, ডিবি মানে 2a ইকুয়াল টু ডিই মানে 3 মাইনাস √5। এটা তো বুঝবা না। আর ডিএফ মানে 3 প্লাস √5 মানে এটা ইকুয়াল টু 4। এই দুটার গুণফল a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোন আপত্তি আছে? এ ভাই এই ইকুয়াল টু কত? √2। আবার কিসে প্লাস মাইনাস? এই ইকুয়াল টু কত? এর মান তুমি জানো আসলে, ঠিক আছে ভাইজান? তাহলে তুমি এ জানো মানে এ বি জানো, এটা কি তোমার হুঁশ আছে? এ বি মানে 3a মানে 3√2, রাইট? তার মানে তুমি এ এম জানো রে পাগলারা, 3/√2। এ এম মানে এম কি মধ্যবিন্দু না জ্যার? হ্যাঁ, তাহলে এ এমটা হচ্ছে এ বি এর অর্ধেক। তো এ বি এর অর্ধেক মানে এটাকে 2 দ্বারা ভাগ, মানে 3/√2। তুমি এ এম জানে গেছো, কিন্তু তার মানে তুমি ডিএমও জানো রে পাগলারা। ডিএম মানে কি বলো তো? 3/√2 মাইনাস এ মানে কত? √2 মানে 1/√2। কিসের মান পাইছো তুমি? ডিএম তুমি জানো। কে? আরে এ তো একটা ধ্রুবক, এডিটা হচ্ছে তোমার স্মল এ, ওটা তো 1 না। তো অনুপাত দিয়েছি বলেই তখন এ আর 2 এ দিয়েছি। অনুপাত মানে কি দৈর্ঘ্য 1 নাকি পাগলা? তাহলে এই ক্লিয়ার এটা? এবার বলো ডিএম এর মান কত পাইলা? তাহলে ডিএম এর দৈর্ঘ্য জানো, এই দৈর্ঘ্যটা জানে গেছো, এই দৈর্ঘ্যটা জানা আছে। এবার ঢাকা মেডিকেল কলেজ থেকে পাই ডিএমসি সমকোণী ত্রিভুজ হতে পাই। লেখা ডিএমসি সমকোণী ত্রিভুজ হতে পাই। এত সোজা না পড়ালেখা। ডিএমসি সমকোণী ত্রিভুজ হতে পাই ডিসি স্কোয়ার মানে এর উপর স্কোয়ার মানে 5, এটা ইকুয়াল টু ডিএম স্কোয়ার মানে হাফ প্লাস সিডি সিএম স্কোয়ার। সিএম কত? এটা না, সিএম বের করা আছে কিনা? তাহলে এর উপর স্কোয়ার করলে রে পাগলারা 4 মাইনাস 4m প্লাস m স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m স্কোয়ার। ঠিক? তাহলে এদিকে থাকবে 9/2, 4 মাইনাস 4m প্লাস m স্কোয়ার বাই 1 প্লাস m স্কোয়ার ইকুয়াল টু 9/4, 9/2 সরি। তাহলে 9টা m স্কোয়ার থেকে 2টা m স্কোয়ার বাদ, তাহলে কটা m স্কোয়ার থাকলো? 7টা m স্কোয়ার প্লাস 8টা m প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব m ইকুয়াল টু -1 অথবা -1/7। বোঝা গেল? সাই বোঝা একটা তোমরা? হ্যাঁ, আমার গুণ করে মিডল ফ্যাক্টর করে মিডল ফ্যাক্টর করে আমি এম এর মান বের করলাম। আর বলে কি করে হলো? এম এর মান কয়টা?
কয়টা ইকুয়েশন আসবে? সুতরাং কেউ যদি এটা না জানে তার বাটাম খুলবে না। যদি জানবে না বাটাম খুলবে। এই অঙ্ক আসবে পরীক্ষারে, আসবে না? ঠিক আছে, হ্যাঁ সামনে ক্লাস মিস করবে না। কোথায়